নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো এই ভিডিওতে আমি গুজরাট টাইটান্স এবং তার সাথে মুম্বাই ইন্ডিয়ান্স এই দুটো দলের বেস্ট প্লেইং 11 কি হতে পারে আইপিএল 2026-এর জন্য সে নিয়ে আলোচনা করব। দেখো, সবার প্রথমে আমি গুজরাট টাইটান্সকে নিয়ে আলোচনা করতে চাই। গুজরাট 2022 সাল থেকে যাকে বলে আইপিএল এ খেলছে এবং 2022 সালে কিন্তু গুজরাট চ্যাম্পিয়ন হয়েছিল। এছাড়া তারপরেও যদি আমরা দেখি তাহলে 2023 সালে ফাইনালে কিন্তু রানার্স আপ হয়েছিল। 2024-এও গুজরাটের পারফরমেন্স একেবারে বাজে কিন্তু ছিল না। এছাড়া 2025-এও গুজরাট প্লে অফসে উঠেছিল এবং 4th পজিশনে ফিনিশ করেছিল। তো এই ভিডিওতে আমরা মেনলি জেনে নেব যে গুজরাটের বেস্ট প্লেইং 11 কি হতে পারে, যাতে কিনা গুজরাট সেকেন্ড বারের জন্য আইপিএল এর ইতিহাসে চ্যাম্পিয়ন হতে পারে। তো তোমরা আমাকে এই ভিডিও শেষে জানাতে ভুলবে না যে তোমরা আমার এই গুজরাট আর মুম্বাইয়ের প্লেইং 11-এর সাথে সহমত কিনা, আর তোমাদের মতে বেস্ট প্লেইং 11 কি হতে পারে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো বেশি দেরি না করে মূল ভিডিওতে ফেরা যাক। দেখো, গুজরাটের যে দুজন ওপেনার্স হতে চলেছে আমার মতে, সেটা তো শুভমান গিল আর সাই সুদর্শনই হতে চলেছে। লাস্ট এডিশন আমরা দেখেছিলাম যে শুভমান আর সাই দুজনেই খুব ভালো ব্যাটিং করেছিল ওপেনিং এ, এবং দুজনেই যাকে বলে খুব রিস্ক ফ্রি ক্রিকেট খেলে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু বেশ চালিয়ে খেলে। তো দুজনের থেকে কিন্তু এক্সপেকটেশন হাই রয়েছে এইবারে। এরপর 3 নম্বরে রেখেছি জস বাটলারকে। জস বাটলারও আগের বারে ভালো পারফর্ম করেছিল গুজরাটের হয়ে, যদিও টি-20 ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের হয়ে সেরকম ভালো পারফর্ম করতে পারেনি। তো আশা করি যেন আইপিএল এ ভালো পারফর্ম করে, ইংল্যান্ডের ফর্মটা যেন বজায় না রাখে এই আইপিএল এ। এবং জস বাটলারকে আমি উইকেট কিপার হিসেবে মেনলি রেখেছি। এরপরে 4 নম্বরে আমি গ্লেন ফিলিপসকে রেখেছি। দেখো, গ্লেন ফিলিপস তো খুবই অ্যাটাকিং ব্যাটসম্যান, নিজের দমে ম্যাচ ফিনিশ করে দেওয়ার ক্ষমতা রাখে। এছাড়া ইউজফুল বোলারও গ্লেন ফিলিপস, এবং ফিল্ডিং নিয়ে তো কোনো কথাই নেই গ্লেন ফিলিপসের। এরপরে 5 নম্বরে রাহুল তেওয়াটিয়াকে রেখেছি আমি। রাহুল তেওয়াটিয়া খুব ভালো ব্যাটসম্যান, অ্যাটাকিং ব্যাটসম্যান। এরপরে 6 নম্বরে ওয়াশিংটন সুন্দরকে রেখেছি। যদিও লাস্ট সিজনে আমরা দেখেছি ওয়াশিংটনকে দিয়ে সেরকম বোলিং করানো কিন্তু হয়নি, ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ওকে খেলানো হতো। তো আশা করি এই সিজনে যেন ওয়াশিংটন সুন্দরকে প্রপার অলরাউন্ডার হিসাবে ইউজ করা হয়ে থাকে। এবং ওয়াশিংটনের থেকেও কিন্তু হাই এক্সপেকটেশনস রয়েছে। ব্যাটিংটা ভালো করে, বোলিংটা একটু ভালো করতে হবে, একটু ইকোনমিক্যাল থাকতে হবে ওয়াশিংটনকে। এরপর 7 নম্বরে রেখেছি শাহরুখ খানকে। দেখো, শাহরুখ খান খুবই অ্যাটাকিং ব্যাটসম্যান, আমরা দেখেছি খুব ভালো ফিনিশিং টাচ দেয়, ওই জন্য আমি ওকে 7 নম্বরে রেখেছি। এরপরে 8 নম্বরে আমি রশিদ খানকে রেখেছি। রশিদ খান দেখো খুবই ভালো প্লেয়ার, আমরা সবাই জানি, বোলিং নিয়ে তো কথা নেই, যদিও লাস্টে 2-3 এডিশনে কিন্তু সেরকম ভালো বোলিং করতে পারেনি। হ্যাঁ, একটা কারণ হতে পারে একটু ফ্ল্যাট পিচ হয়, কিন্তু তারপরেও যে মানে প্রাইম রশিদ খানকে আমরা দেখেছি 2018, 19 বা 22 সালেও যেটা রশিদ খানকে আমরা দেখেছি, সেই রশিদ খানকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো আশা করি যেন ভালো বোলিং পারফরমেন্স করে দেয় রশিদ এই টুর্নামেন্টে, এই সিজনে। এবং ব্যাট হাতে তো রশিদ খানের থেকে অবশ্যই হাই এক্সপেকটেশন থাকে, এবং রশিদ যাকে বলে খুবই ভালো ব্যাটিং করে 8 নম্বরে নেমে। তো ওই জন্য রশিদকে আমি 8 নম্বরে রেখেছি। এরপরে সাই কিশোর আর একজন স্পিনারকে আমি রেখেছি রশিদের সাথে। সাই কিশোরও খুব ভালো বোলিং করে, ইকোনমিক্যাল বোলিং করে। তারপরে আমি মোহাম্মদ সিরাজকে রেখেছি। মোহাম্মদ সিরাজও আগের বারে ভালো বোলিং করেছিল, আর একটু উন্নতি করতে হবে, আর একটু ইকোনমিক্যাল বোলিং করতে হয়, বিশেষ করে ডেথ ওভার্সে মোহাম্মদ সিরাজের থেকে হাই এক্সপেকটেশনস রয়েছে ডেথ ওভার্সে। এরপরে আমি রাবাডা, লুকউড, আমি বুঝতে পারছি না যে দুজনের মধ্যে কাকে নেওয়াটা বেস্ট অপশন হবে, কারণ রাবাডা একটু মানে আমার মতে টি-20-তে ওভাররেটেড, ওডিআই বা টেস্টে অতটাও ভালো বোলিং করে, টি-20-তে অতটাও কার্যকর নয়ও। লুকউড খুব ভালো বোলিং করে, ইংল্যান্ডের হয়ে আমরা দেখেছি, বা বিভিন্ন লিগগুলোতে আমরা দেখেছি ভালো বোলিং করে, কিন্তু কাকে সিলেক্ট করাটা বেস্ট অপশন হবে সেটাই বুঝতে পারছি না। আমার মতে লুকউডকে দিয়ে স্টার্ট করতে পারে। তোমাদের মতে কাকে প্লেইং 11-এ সামিল করা উচিত, রাবাডা নাকি লুকউড, সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আমি রেখেছি অশোক শর্মা বা প্রসিদ্ধ কৃষ্ণা বা আরশাদ খান। আরশাদ খান আগের বারে খুব একটা খারাপ বোলিং করেনি, মোটামুটি ভালোই বোলিং করেছিল। আর প্রসিদ্ধ কৃষ্ণা আগের বারে ভালো বোলিং করেছিল, তো দেখা যাক প্রসিদ্ধ কৃষ্ণাকে কন্টিনিউ রাখে কিনা। তবে অশোক শর্মাকে আমি এই কারণে রেখেছি, কারণ অশোক শর্মা কিন্তু বেশ জোরে বোলিং করে, 150-র উপরে বোলিং করেছিল সৈয়দ মুশতাক আলী ট্রফিতে, বেশ নামও কামিয়েছিল। তো দেখা যাক কাকে নেওয়া হয় 3 জনের মধ্যে। তোমাদের মতে 3 জনের মধ্যে কাকে নেওয়া উচিত সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এই হচ্ছে আমার মতে গুজরাটের বেস্ট প্লেইং 11 বা 12, যেটা তোমরা বলতে পারো। শুভমান গিল আর সাই সুদর্শন ওপেনার্স, তারপরে 3 নম্বরে জস বাটলার, 4 নম্বরে গ্লেন ফিলিপস, 5 নম্বরে রাহুল তেওয়াটিয়া, 6 নম্বরে ওয়াশিংটন সুন্দর, 7 নম্বরে শাহরুখ খান, 8 নম্বরে রশিদ খান, 9 নম্বরে সাই কিশোর, তারপরে 10 নম্বরে মোহাম্মদ সিরাজ, 11 নম্বরে রাবাডা বা লুকউডের মধ্যে যে কোনো একজন, আর তারপরে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে অশোক শর্মা, নয়তো হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা বা আরশাদ খান।
এরপরে মুম্বাই ইন্ডিয়ান্সের বেস্ট প্লেইং 11 কি হতে পারে সেই দিকে যদি নজর রাখি, তাহলে দেখো সবচেয়ে প্রথমে বলতে চাই যে মুম্বাই এখন অব্দি 5বার আইপিএল এর ইতিহাসে চ্যাম্পিয়ন হয়েছে এবং সিএসকে এর সাথে জয়েন্ট মোস্ট সাকসেসফুল টিম। তবে এবার আমি সত্যিকার অর্থে চাই যে মুম্বাই যেন 2020 সালের পরে আইপিএল টাইটেলটা জিততে পারে, কারণ একটা সময় ছিল মুম্বাই একেবারে লাগাতার চ্যাম্পিয়ন হয়ে যেত। 2013, তারপরে 15, তারপরে 17, তারপরে 19, তারপরে 20, মানে 8টা সিজনের মধ্যে 5টা সিজনেই মুম্বাই চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু তারপরে পর 5টা সিজন গেছে যেখানে মুম্বাই কিন্তু একবারের জন্য চ্যাম্পিয়ন হতে পারেনি। এবং মুম্বাই টিমে কিন্তু 5-6টা পুরো চ্যাম্পিয়ন প্লেয়ারে ভর্তি, মানে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে যদি ধরি আমি। তো এই জন্য আশা করছি মুম্বাই যেন এবারে চ্যাম্পিয়ন হতে পারে। তো সবচেয়ে প্রথমে যদি ওপেনার্সদের দিকে তাকাই মুম্বাইয়ের, তাহলে তো রোহিত শর্মা থাকছেই, আর তার সাথে কুইন্টন ডিকক বা রায়ান রিকেলটন, এই দুজনের মধ্যে একজন। এবার কাকে সিলেক্ট করা উচিত সেটা তোমরা কমেন্ট করে জানিও আমাকে। দুজনের মধ্যেই ডিফারেন্সিয়েট করা খুব মুশকিল, কারণ দুজনে খুব কোয়ালিটি প্লেয়ার, রিকেলটন হোক বা ডিকক হোক। তো বলা মুশকিল, আগেরবার রিকেলটনকে খেলানো হয়েছিল যদিও এবং ভালো পারফর্ম করেছিল, দেখা যাক কাকে খেলায়। এরপরে 3 নম্বরে সূর্যা কুমার যাদবকে রেখেছি, আর 4 নম্বরে তিলক ভার্মাকে রেখেছি। তিলক ভার্মাকে ভেবেছিলাম 3-এ রাখবো, কিন্তু টি20 ওয়ার্ল্ড কাপে 3 নম্বরে ওকে আমরা দেখেছি এট হতে কিন্তু অনেকটা টাইম লাগিয়ে দেয়। তো সেই জন্য আমি তিলককে 4-এ রেখেছি আর সূর্যাকে 3-এ রেখেছি। আশা করি সূর্যা যেন খুব অ্যাটাকিং ব্যাটিং করে এবং টি20 ওয়ার্ল্ড কাপে যেরকম ফর্মে ছিল সেই ফর্মের থেকে যেন বাইরে আসতে পারে এবং ভালো ব্যাটিং করতে পারে। আর তিলক ভার্মাকেও আমরা দেখেছি যে ফিনিশিং খুব ভালো টাচ দিয়েছিল ও পরের দিকে নেমে টি20 ওয়ার্ল্ড কাপে। তো আশা রাখি তিলকও সেরকম ব্যাটিং যেন কন্টিনিউ রাখতে পারে এই আইপিএলে। 5 নম্বরে নমন ধীরকে রেখেছি। নমন ধীরও খুব অ্যাটাকিং ব্যাটসম্যান, আগেরবার আইপিএলে আমরা দেখেছিলাম। আর 6 নম্বরে হার্দিক পান্ডিয়াকে রেখেছি। হার্দিক পান্ডিয়াকে নিয়ে তো কোনো কথাই নেই, ক্যাপ্টেন এই দলের। প্লাস আশা রাখি যেন বোলিংটা একটু ভালো করে, কারণ কিন্তু রান কিন্তু অনেকটাই দিয়ে দেয় হার্দিক পান্ডিয়া, সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। আর ব্যাট হাতে আর একটু কন্ট্রিবিউশন চাই, যেটা আগেরবারে আইপিএলে আমরা সেরকম দেখতে পাইনি হার্দিক পান্ডিয়ার থেকে। তারপরে 7 আর 8 নম্বরে আমি শেন রাদারফোর্ড আর তার সাথে উইল জ্যাক্স এই দুজনকে রেখেছি। এখন রাদারফোর্ড তো খুবই অ্যাটাকিং ব্যাটসম্যান, সেটা আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি20 ওয়ার্ল্ড কাপে হোক বা তার আগেও হোক, বা আগেরবারও যখন গুজরাট টাইটান্সের হয়ে খেলতো তখন আমরা দেখেছি খুবই অ্যাটাকিং ব্যাটসম্যান। এবং তার সাথে উইল জ্যাক্স তো খুবই ভালো প্লেয়ার, খুবই ভালো পারফর্ম করেছিল টি20 ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের হয়ে। এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে কিন্তু খুবই একটা ইউজফুল প্লেয়ার হতে পারে, 3-4 ওভার বোলিংও করে দিতে পারে ও, প্লাস অ্যাটাকিং ব্যাটিং স্টাইল তো আছে এবং ডেথ ওভার্সগুলোতে খুবই ভালো ব্যাটিং করে। তারপরে আমি রেখেছি ট্রেন্ট বোল্ট, দীপক চাহার এবং তার সাথে জাসপ্রীত বুমরা, এই 3 জনকে। এবং ট্রেন্ট বোল্ট আর জাসপ্রীত বুমরা তো চ্যাম্পিয়ন বোলার্স রয়েছে, এদের দুজনের থেকে হাই এক্সপেকটেশনস রয়েছে। এবং তার সাথে দীপক চাহারের থেকেও আশা রাখি খুব ভালো যেন বোলিং করতে পারে দীপক চাহার। এবং জাসপ্রীত বুমরার থেকে তো দেখো জাসপ্রীত বুমরা ভালো বোলিং করে দেবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। টি20 ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি, বা তার আগে যে লাস্টের 2টো আইপিএল সিজন হয়েছিল সেখানেও দেখেছি কিরকম দারুণ বোলিং করেছে। মানে এত ফ্ল্যাট পিচ হয় আইপিএলে, সেখানে একটা বোলার যদি 6.4 6.5 ইকোনমিতে বোলিং করে তা তাকে আর কি বলার আছে, তারপরে কিছুই বলার নেই। আর ট্রেন্ট বোল্ট তো ভালো বোলিং করে, সেটা আমরা দেখেইছি লাগাতার। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কিন্তু আমি রেখেছি অশ্বানী কুমারকে। অশ্বানী কুমারও ভালো বোলিং করে, খারাপ বোলিং করে না, আগের বার আমরা দেখেছিলাম 3-4টে ম্যাচে বেশ ভালো বোলিং করেছিল। তো দেখো প্রবলেম হচ্ছে এটাই যে মুম্বাই ইন্ডিয়ান্সে কিন্তু স্পিনারকে রাখা মুশকিল হয়ে গেছে। এবার ব্যাপার হচ্ছে এটাই যে 4টে বিদেশি প্লেয়ার তো খেলাতেই হবে না। তো এখন আল্লাহ গাজানফার ভালো বোলিং করে আফগানিস্তানের, কিন্তু ওটাই হচ্ছে ব্যাপার যে 4টে বিদেশি প্লেয়ারের বেশি তো কাউকে নেওয়া যাবে না। তো একটা প্লেয়ারকে নেওয়া যেতে পারে, সেটা হচ্ছে মায়াঙ্ক মার্কান্ডে। সেটা ইম্প্যাক্ট প্লেয়ার মানে অশ্বিনী কুমারের জায়গায় কিন্তু মায়াঙ্ক মার্কান্ডেকে নেওয়া যেতে পারে, সেটা একটা ব্যাপার হলে হতে পারে। নয়তো স্পিনারে কিন্তু একটা অভাব রয়েছে। তো এই হচ্ছে আমার মতে বেস্ট প্লেইং 11 বা 12 মুম্বাই ইন্ডিয়ান্সের। রোহিত শর্মা আর তার সাথে ওপেন করতে চলেছে কুইন্টন ডিকক বা রায়ান রিকেলটন। 3 নম্বরে সূর্যা কুমার যাদব, 4 নম্বরে তিলক ভার্মা, 5 নম্বরে নমন ধীর, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, তারপরে 7 নম্বরে শেফান রাদারফোর্ড, আর 8 নম্বরে উইল জ্যাক্স, তারপরে ট্রেন্ট বোল্ট, দীপক চাহার আর জাসপ্রীত বুমরা। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কিন্তু আমি রেখেছি অশ্বানী কুমার বা মায়াঙ্ক মার্কান্ডেকে। তো এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।